কেউ আমাদেরকে জামাতের দিকে নিয়ে যায়, কেউ আমাদেরকে বিএনপির দিকে নিয়ে যায়। আমরা কিন্তু পরিষ্কার করেছি একেবারে, যখন রাজনৈতিক দল গত 1 বছর ধরে, ভাই যদি আমাদের ট্র্যাজেক্টরিটা একটু খেয়াল করেন, অভ্যুত্থানের পরের কথা বলতেছি, যে আমাদের একটা রিয়েলাইজেশন ছিল যে এর মধ্যে দিয়ে যে তরুণদের যে এনার্জিটা তৈরি হয়েছে, এটাকে কন্টেইন করতে হলে একটা সুশৃঙ্খল অর্গানাইজেশনাল মডেল। পলিটিক্সই হচ্ছে, আপনি তো সারা জীবন আন্দোলন করতে পারবেন না, পলিটিক্যাল পার্টি করাটা হচ্ছে বেস্ট। তো আমরা সেদিকে গেছি এবং তারপর থেকে আমরা আমাদের বক্তব্যটা কনসিস্টেন্টলি একই কথা বলেছি সংস্কার প্রশ্নে। এখন কেউ আমাদেরকে মানে বিএনপির দিকে ঠেলে দিতে চায়, তাদের সুবিধা হয়, কেউ আমাদেরকে জামাতের দিকে ঠেলে দিতে চায়। আমরা বলেছি যে আমরা এখানে আলাদা ব্লক হতে চাই পাওয়ারের। মানে আওয়ামী লীগের যেমন একটা বলয় ছিল, বিএনপির একটা বলয় আছে এবং ইসলামপন্থী দলগুলোর একটা বলয় আছে, আমাদেরও একটা বলয় করতে হবে যারা একটা মধ্যমপন্থী রাজনীতি আমরা করতে চাই, মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনীতি করতে চাই। এখন কেউ চাইবে আমাদেরকে ওদিকে ঠেলতে, কেউ চাইবে এদিকে ঠেলতে, কিন্তু আমাদেরকে আমাদের মতো করে বিকশিত হইতে হবে। এখন ইলেকশনের আগে কারোর সাথে আমাদের জোট হবে কিনা, ইলেকটোরাল জোট, এইটা ইলেকশনের আগে ছাড়া আপনি বলতে পারবেন না। এগুলো প্রতি মুহূর্তে আসলে ঘটনা বদলতে থাকে, কিন্তু আমরা এটুকু বুঝি যে আমরা আমাদের রাজনীতিটা ছেড়ে কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করব না। আর পিআরের কথা ভাই যেটা বলেছেন, পিআর কিন্তু আমরা জামায়াত ইসলাম বা ইসলামী আন্দোলনের যেটা দাবি, পুরো পার্লামেন্টের পিআর বা ইলেকশনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা কিন্তু এই দাবি করি নাই। আমরা বলেছি যে লোয়ার, যেহেতু হাউস দুইটা হচ্ছে, বিএনপির তো 31 দফায় আছে 2 হাউসের কথা, তো আপনার লোয়ার হাউসে এখন যেভাবে ইলেকশন হয় এভাবেই হবে। আর একটা আপার হাউস গঠন করতে হবে যেটা পিআরের ভিত্তিতে আসন বন্টন করা হবে, আদারওয়াইজ আপার হাউস করে লাভ নাই। জায়গা তো কাছাকাছি চলেই আসছে এখন, তাহলে কি ওইখানে আপনার করতে দিচ্ছে না? আপার হাউসে হচ্ছে, এটা তো কিন্তু কোনো অসুবিধা নাই, লোয়ার হাউসে তো আগের মতোই আছে এবং লোয়ার হাউসে কিন্তু আইন পাস করবে, সাধারণ যে আইন, সিম্পল মেজরিটির ভিত্তিতে যে আইন হয়, এখানে কিন্তু আপার হাউস প্রতি মুহূর্তে হস্তক্ষেপ করবে, ব্যাপারটা এরকম না। আপার হাউস খুব ফান্ডামেন্টাল কিছু বিষয়ে মানে তার একটা মতামত থাকবে, যেমন সংবিধান সংশোধনীর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে। কিন্তু সেইখানে যদি আপনি এখন যেভাবে মহিলা আসন যেভাবে বন্টন হয় ওইরকম করে দেন, তাহলে তো কোনো লাভ নাই, শুধু পয়সা খরচ হচ্ছে। এই জন্য আমরা বলেছি যে আপনি সারা দেশে 200 আসন পেয়েছেন, কিন্তু ভোট পেয়েছেন 38%, এরকমই তো পায় দলগুলো। ওই 38টা তাহলে আপনি সিট পাবেন উপরে। আর যে ধরেন আসন হয়তো পেয়েছে 3, কিন্তু 15% তার হলো ভোট আছে সারা দেশে, এই 15% নিয়ে সে আপার হাউসে যাবে। এটা হচ্ছে, তাতে কিন্তু একটু চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং এটা করে আমাদের ডেমোক্রেসিটা আরও ফাংশনাল হবে। অন্যান্য দেশে, যে সমস্ত দেশে আপার হাউস 2 হাউস আছে, ওখানে কিন্তু প্রদেশ থাকার কারণে একটা অন্যরকম মানে বাস্তবতা। আমাদের এখানে হলো মূলত পাওয়ারটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপার হাউসের কথা বলা হচ্ছে। এটার সাথে জামায়াতের দাবির কিন্তু ফান্ডামেন্টাল পার্থক্য আছে। আমার কাছে মনে হয় যে জামায়াত কিন্তু শেষ পর্যন্ত, মানে আপনি তো ভাইও জানে, আমরাও যেটা দেখতে পাই, আপনিও জানেন, সবচেয়ে বেশি গোছানো, মানে অন্তত 300 প্রার্থী সেট করে ফেলেছে সবার আগে কে? জামায়াত ইসলামী। আমরা এখনো ঠিক করিনি সব জায়গায়। আমার ধারণা বিএনপিরও সব জায়গায় এখনো ঠিক হয় না, হয়তো 80-90টা ঠিক, বাকিটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু সব করতে দিলে দিতে 1 মিনিটের জন্য কথা মজারই হবে, সেটা হচ্ছে যে জামায়াত ইসলাম যে 300 আসনে তাদের প্রার্থী কনফার্ম করছে। আমি তোমাকে বলি, ক্যামেরার সামনে হাজার লক্ষ মানুষ দেখতেছে এবং ফরিদপুরের মানুষও দেখতেছে। ফরিদপুরের যে কনস্টিটিউয়েন্সিতে 2014 সালে আমি ইলেকশন করছি, আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়েছিল উপজেলা ইলেকশন করার জন্য বিএনপি থেকে। সেখানে আমার বিরুদ্ধে কিন্তু সেই সময় জামাত ইসলাম, আওয়ামী লীগ তো আছেই, জামাত ইসলামের প্রার্থী একজন দাঁড় করা দিয়েছে। কেন ভাই? জামাত ইসলাম তো আমাদের সাথে অ্যালায়েন্সে, দে ওয়ার ইন অ্যালায়েন্স উইথ দ্য বিএনপি, তাই না? তাহলে তো আপনি দাঁড়ালেন কেন? দেশনেত্রী তো আমাকে নমিনেশন দিচ্ছে, তাকে থামানোই গেল না, শেষ পর্যন্ত সে নির্বাচন করলোই। আমি 1 লক্ষ ভোট পেয়েছি, 1 লাখ। আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রীর বিআই আমার এগেনস্টে নির্বাচন করেছে খুব খ্যাতিমান লোক, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তার আপন ভাই মিস্টার বাবর। এই বাবর 2000 কোটি টাকার মামলায় পরে জেল খাটছে, এখন কোথায় আছে? ধ্বংস হয়ে গেছে। তো ওই যে জামাত ইসলামের যে প্রার্থী ছিল, মুরব্বী উনি ভোট পাইছে কত শুনবেন? 19,000। আমি পেলাম 1 লাখ, উনি পাইছে 19,000। এখন এই 19,000 ভোট এতদিন পরে এসে না হয় 20-25,000 হয়েছে, 30,000 হয়েছে। এমন কিছু করেন নাই আপনারা আওয়ামী লীগের আমলে যে যার জন্য আপনার ভোট বাইরে একেবারে লক্ষ হয়ে গেছে। সেই লোক এখন আবার একক প্রার্থী ফরিদপুরের 300-এর মধ্যে একজন, উনি আবার দাঁড়াইতেছে। আমিও চাচ্ছি নমিনেশন ফরিদপুর থেকে, আমার দল যদি আমাকে দেয়, তাহলে ওইখানে কিন্তু উনিও চাচ্ছে। তো এইরকম সারা বাংলাদেশে কথায় আছে যে জামাত ইসলাম আজকে চিটাগাংয়ে যে প্রোগ্রাম করবে, সেখানে দেখা যাবে হাজার লক্ষ মানুষ। কালকে করলে খুলনায়, 3 দিন পরে করলে ওইখানেও লক্ষ মানুষ দেখা যাবে। এই লক্ষ্যগুলি হাঁটতে এখানে চলে যায়। এইটা হলো সবচেয়ে বড় জামাত ইসলামের প্লাস পয়েন্ট। জামাত ইসলাম মানে তারা, আপনি বলতে চাচ্ছেন জামাত ইসলামে আসলে ভোট এরকম ওই যে ওইটুক শেষ হোক, তারপর ওই তো মানে তার মানে হচ্ছে যে জামায়াত ইসলাম পিআর এর কথা বলতেছে, এটা একটা আমার ধারণা চাপ প্রয়োগ করার জন্য। কিন্তু জামায়াত ইসলাম তার প্রস্তুতি সবচেয়ে বেশি নির্বাচন করার জন্য। জামায়াত ইসলামেরও আবার আমি যেটা বুঝি যে তার জনপ্রিয়তা বলেন, গ্রহণযোগ্যতা বলেন, এটা কিন্তু একটা জায়গায় এসে স্টাক হয়ে যায়।
এরপরে এটা আর খুব বাড়বে সেরকম না, ঠিক আছে। কিন্তু পিআরের দাবির কিছু যৌক্তিকতা আছে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে অন্তত এই ইলেকশনে পিআরে ইলেকশন হবে এই বাস্তবতা বাংলাদেশে নাই। কিন্তু আমরা যদি আপার হাউসটা পিআরে করতে পারি, এটা হচ্ছে খুব জরুরি একটা সংস্কার হবে। মানে ওই যে সংবিধান সংশোধনী করে যে এই সংশোধনীগুলো কিন্তু আত্মঘাতী, আপনি সংশোধনী করতেছেন পরে এটা বিপদে আপনি পড়ছেন, এরকমই হইতেছে বারবার বাংলাদেশে। বাকশাল আপনি এক সংশোধনী করে বাকশাল করে ফেলছেন, এটা কার উপরে আসছে? আচ্ছা, এবার আপনি যে তত্ত্বাবধায়ক বাতিল করে যে 3টা ইলেকশন থাকলেন, এটা কার উপরে আসছে শেষ পর্যন্ত? ফলে এই সংশোধনীগুলো আত্মঘাতী সংশোধনী। এইটা থেকে আপনার চেক দেওয়ার জন্য নেশনের স্বার্থে, যেহেতু রাজনৈতিক দলগুলা বিশেষত বড় দলগুলোর মধ্যে এই আত্মঘাতী প্রবণতা আছে, ফলে আমাদের নেশনের স্বার্থেই ছোট ছোট দলের যে বিউটি, যে 5% পাচ্ছে, যে 10% পাচ্ছে, তাদেরকে অন্তত আপার হাউসে আপনার প্লেস করতে হবে। এটা ডেমোক্রেসির জন্য আমার কাছে খারাপ মনে হয় না। এটা আমি জানি না আমার দল কি মনে করবে আমার এই কথায়। আমার কথা হলো যে এইটা ইয়ের জন্য, আপনার গণতন্ত্র ফাংশনাল করার জন্য এইটা, যেহেতু তারা থাকতে চায়, তারা থাকতে চায়, কি বলে কথা বলার একটা রাইট জায়গাটা যে থাকে, এটা তারা চাচ্ছে, তারা এটা অমূলক চায় না। এখন এইটা নিয়ে কিন্তু সমস্যাটা ওই জায়গা না, সমস্যাটা হচ্ছে বিএনপি চাচ্ছে যে এগুলো, বিএনপি কিছুটাতে নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি রাজি কিছু কিছু বিষয়। হ্যাঁ, তারা বলছে যে বিএনপি চাচ্ছে যে নতুন সরকার আসুক, সরকার এসে সংসদে গিয়ে এগুলো পাশ করুক। কিন্তু দ্বিমত এনসিপি এবং জামাত অন্য দলের সঙ্গে, তারা বলছে যে এটা আইনি ভিত্তি আগেই নিশ্চিত করতে হবে। এই আমাদের হচ্ছে কি ভাই, ছোট ভাই, যেমন আমি যদি ওটা ভালোবাসা দিই না, তো আমার কাছ থেকে যাবে না, এটা স্বাভাবিক। দেখছি তো আমরা এই রাজনীতি করে আসলাম ইয়াংদের নিয়ে, আমি ছাত্র দল করছি, যুব দল করলাম এত বছর, যুব দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট দুইবারের, অর্থাৎ এখানে আসতে আমাকে 40 বছর লাগছে। 40 বছরই আমি আমার ভাই ব্রাদারদের নিয়ে আমি চলছি। অর্থাৎ তাদেরকে কেমনে কে ভালোবাসলে, কোথায় ভালোবাসলে, কীভাবে ভালোবাসলে তারা বুকের মধ্যে থাকে, এটা জানি তো। সুতরাং তাদের গার্জিয়ানটা সমস্যা হলো, তাদের গার্জিয়ান, মাথার উপর গার্জিয়ানটা নাই, যার জন্য ওই যে গার্জিয়ান সাথে গিয়ে বিএনপি কেন হলো না, বদ নজর দিছে এই ছেলেপেলেগুলির উপর। কোনো কারণে কি বিএনপির এখানে ব্যর্থতা আছে? বিএনপির ব্যর্থতা বলতে, আমাদের ব্যর্থতা বলতে আমি মানে কোনো কারণে এরকম হয়েছে যে ঠিক হয়ে যাবে, আমি বলি ঠিক হয়ে যাবে। বিএনপির উপরে আস্থা রাখতে পারছে না তারা, ওরা মানে বিএনপি হলো দেশের সূর্য সন্তান। আমি বলি, আমি আজকে বলে যাই, ওরা হলো সূর্য সন্তান, ওরা এই দেশের আগামী দিনে এই দেশটাকে ওরা চালাবে। এই টাইমটা এরা ওদের উচিত, আমি সার্জিসে বলবো, নাহিদও বলবো, আমি হাসনাতকে বলবো যে ভাইয়া তোমরা আসো, তোমরা বিএনপির সাথে বসে এটা মুরব্বী হিসেবে ছাড়টার দিয়ে আবেগের কথা বলতেছে, কিন্তু বিষয় হলো যে আমার কেন জানি মনে হয় যে ফ্যাসিবাদ কিন্তু দে হ্যাভ বিন ওয়েটিং টু কাম ব্যাক। সো প্লিজ প্রোটেক্ট দেম, অন্তপক্ষে কিছু ছাড় দিয়ে হলো নির্বাচনে যাও, নির্বাচনের মধ্যে দিয়ে ভাই এই দেশের মানুষকে বিএনপি মারতে পারবে না। তোমাদের আমাদের যদি অন্যায় করে বিএনপি, তাহলে এদেশের মানুষ আবার বের হবে, বের হইলে ওই আগের মতো গুলি করে মিছিল থামাইতে পারবে না, আগের মতো ওই মিটিং থামাইতে পারবে না, যেটা 16 বছর হাসিনার আমলে করতে পারে না, মিটিং করতে পারিনি আমরা, বক্তৃতা দিতে পারিনি, সবসময় পেছন দিয়ে, যে এইখানে টকশো করছি আমি, টকশো করে দিক দিয়ে পালাই চলে গেছি নিজে দিয়ে। আমি আমার মনে আছে কতদিন, কতবার, কত শতবার আমি বিভিন্ন চ্যানেল থেকে বেরিয়ে অন্যদিকে রাত্রেবেলা যে আমার ধরে নিয়ে যায় কিনা। এই জিনিসটা আর হবে না, যেহেতু এই জিনিসটা হবে না, সেহেতু এই স্বাধীনতা ভোগ করলেই কথা বলা যাবে এবং মানুষকে বোঝানো যাবে, তাদেরকে সাথে নিয়ে মার্চ করা যাবে। অতএব এই সুযোগ, দ্য অপরচুনিটি ইজ একদম রাইজিং সান। আমি তো তুষার এটা উত্তর কি দেবে আমি প্রশ্ন করবো না একেবারে, যে বিএনপি বলছে যে তারা, মানে পিঙ্কু ভাই যেটা বললো যে পিঙ্কু ভাইয়ের অ্যাপ্রোচিংটা এমন, কিন্তু আসলে কি দল বিএনপির অ্যাপ্রোচিংয়ে আপনারা আস্থা রাখতে পারতেন না? আমরা আসলে অবশ্যই আস্থাহীনতা আছে ইতিহাসের কতগুলো ব্যাপারের কারণে। ইতিহাসটা তো আমাদের সামনে, এবং পদ্ধতিগত কতগুলো তর্কও আছে, যে কারণে আমরা মানে আশ্বাস কিংবা আস্থায়, আপনি যেমন ধরুন সবাই মানে অভ্যুত্থানের পক্ষ শক্তি, অবশ্যই আপনারা সবাই মিলে পরিচালনা করবেন, কে বিরোধী দল কে সরকারি দল, এটা তো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় না। কিন্তু তবু কথা থাকে, বাংলাদেশে 90s-এ সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এটাকে পুরোপুরি ফুল ফ্লেজড গণঅভ্যুত্থান বলা যাবে না, কিন্তু এটা সামরিক স্বৈরাচার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে এবং অনেক রক্তও দিয়েছে ওখানে। এই আন্দোলনের মধ্য দিয়ে কি হয়েছিল, শাহাবুদ্দিন সরকার আসলো, এবং তারপরে আপনি শাহাবুদ্দিন সরকার এসে এবং দলগুলো আন্দোলনে থাকা অবস্থায় 3 জোটের রূপরেখা করলো, ঠিক আছে, 3 জোটের রূপরেখা করে, বিএনপিও তার মধ্যে, বিএনপির নেতৃত্বাধীন একটা ব্লক, আওয়ামী লীগের একটা ব্লক, রূপরেখা কিন্তু এরকম মানে জুলাই সনদের মতো স্বাক্ষর হয় নাই, কমিটমেন্ট করছে তারা যে আমরা এটা করবো বাস্তবায়ন। এটাই তো সমস্যা, এই যে স্বাক্ষর আপনি করছেন না এবং আপনি শুধু বলতেছেন এগুলো আমি করবো, পরে তো আপনি নিজেগুলো পালন করতেছেন না, এটা একটা সমস্যা। আবার শাহাবুদ্দিন সরকার 29টা টাস্ক ফোর্স করছে সংস্কারের, এখনো পর্যন্ত এই 34 বছর পরে এসে আমাদের সংস্কার করতে হয়, তখনই তো সংস্কারের 29টা ধরাই দিচ্ছে, প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক অনেকগুলো সংস্কার প্রপোজাল তারা, যে আপনারা পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো করবেন। একটা সংস্কার হয় নাই, একটা সিঙ্গেল সংস্কার হয় নাই। এই কারণেই হচ্ছে আমরা বলতেছি যে
এটা বিএনপির জন্য ভালো, সমস্ত রাজনৈতিক দল ভালো, যে আপনি সমস্ত রাজনৈতিক দলের জন্য ভালো যে আপনি একটা সংস্কারকৃত এনভায়রনমেন্টের ভেতরে গিয়ে দেশ পরিচালনা করেন। এটা আপনার জন্য মানে আপনি সহজে পরিচালনা করতে পারবেন। কিন্তু যদি জঞ্জাল নিয়ে সরকার পরিচালনা করতে চান, দেখবেন এমন বিশৃঙ্খলা লাগবে, এবং সেটা এইটারই মানে ধরেন মেশিনের একটা নিজস্ব স্বয়ংক্রিয়তা আছে না, এই রাষ্ট্র কাঠামোর একটা স্বয়ংক্রিয়তা আছে। আপনার কাছে কি মনে হয় জুলাই সনদ নিয়েই নির্বাচন আটকে যেতে পারে? আর নির্বাচন আটকে যাবে না শেষ মানে জুলাই সনদ যদি এখন পর্যন্ত জুলাই সনদের যে বিষয়গুলো এটা একেবারে সব দল কি স্বাক্ষর করবে বলে মনে হয়? এটা একেবারে ঠিক যে যদি আপনি বাস্তবায়ন পদ্ধতির প্রশ্নটা সুরাহা না করেন, তাহলে দলগুলো অনেকগুলো দলই সাইন করবেন। এবং এর মধ্যে কিন্তু বিএনপির সাথে আন্দোলন করা দলও আছে। আমরা না হয় ধরেন 5 তারিখের পরের দল, 5 তারিখের আগে জামায়াত ইসলাম বাদেও তো অন্যান্য অনেক দল বিএনপির সাথে ছোট ছোট দল করছেন আন্দোলন। ওই আন্দোলনগুলো কিন্তু আপনি একবার হেলাফেলা করতে পারবেন না, ওগুলো কিন্তু বিএনপিকে প্রাসঙ্গিক করে রাখছে তখন। কারণ বিএনপিকে যেভাবে আওয়ামী লীগ ক্র্যাকডাউন করতো, এই ছোট ছোট দলগুলোর কিন্তু ভূমিকা আছে। তারাও কিন্তু চায় যে আইনি ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করে তারপর পরবর্তী সরকার এটার ভিত্তিতে গঠিত হোক। মানে পরের পার্লামেন্টে সংস্কার করবেন ব্যাপারটা সেটা না, সংস্কারের ভিত্তিতে পরের পার্লামেন্টে গঠিত হবে। এবং এটার জন্য কিন্তু আবার এটা বললে বিএনপি যে ভয়টা পায় যে এটা কি তাহলে কি অনন্তকাল, না, এই যে ডেডলাইন ঠিক হয়েছে ফেব্রুয়ারি, এটাকে ধরেই আপনি এর আগেই করেন, এটা আমার সীমানা, এর আগেই আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই যে এখন কমিশন শেষ ফেজে বসবে এই সপ্তাহে, আমাদের কাছে আগামীকালকের মধ্যে বাস্তবায়ন পদ্ধতি আমরা কি কি বিকল্প ভাবি, আমরা তো একটা গণপরিষদের কথা বলেছি, এর বাইরে আমাদের আর 2-3টা যদি অপশন থাকে বলছে আমরা কালকের মধ্যে প্রস্তাব দেব। ঠিক আছে, দেওয়ার পরে এইগুলো নিয়ে আবার লাস্ট ফেজে আলোচনা হয়ে যাবে এই সেপ্টেম্বরের 15 তারিখ। এই সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে কমিশন চায় সরকারের কাছে কাজটা শেষ করে দিতে, কারণ তার মেয়াদটা সেপ্টেম্বর 15 পর্যন্ত আছে। ফলে এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আর কোনো ইয়ে থাকে না। তখন আপনাকে যেটা করতে হবে লেভেল, অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস। বিএনপিকে শুধু নির্বাচনের কথা বললে হবে না, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে বিএনপিকে সবচেয়ে বেশি কনসার্ন দেখাইতে হবে। কারণ তারা এই 3টা ভুয়া নির্বাচনের পরে তারা যদি এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যায়, তারা তো যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে যেতে পারবে না। তাহলে আপনাকে পুলিশের যে প্রসঙ্গগুলো আমরা বললাম, জনপ্রশাসনের কথা বললাম, এই যে এসপি, ডিসি, ইউএনও, ওসি, এদের অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, এইগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি হবে না। প্লাস হচ্ছে টাকার ছড়াছড়ি যেভাবে হয়, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু সংস্কার কিন্তু নির্বাচন কমিশন করছে। এটা খুব ভালো যে পোস্টটা টাঙাতে পারবেন না, তারপর হচ্ছে আপনি প্রার্থী প্রতি কি বলে ভোটার প্রতি 10 টাকা বেশি খরচ করতে পারবেন না। তুষার আপনাকে থামাই, মাহবুবুল ভাই একেবারেই ওই শেষ 2 মিনিট আমি আপনাকে একটা কথা, আমাদের জাতীয় কবি আমি প্রশ্ন করে ছেড়ে দেই। বিষয় হলো সরকার তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসছে, এখন আপনাদের রাজনৈতিক দলগুলোর কি কোনো উদ্যোগ দরকার আছে বলে মনে করেন? যে কথাটা বলার জন্য শুরু করছেন, মানে চেষ্টা করতেছিলাম। কবি শামসুর রহমান এর একটা কবিতার 2টা লাইন আছে, একটা হলো আর কত সইতে হবে খান্ডব দাহন, আর কত ভাসতে হবে রক্ত ভাঙায়। এই জাতি অনেক রক্ত দিল, মানুষের মধ্যে বদ্ধমূল ধারণার জায়গাটায় এখন কিন্তু একটা জায়গায় চলে আসছে, সেটা হচ্ছে যে ওই যে 90-তে যেটা হয় নাই সেটা এখনও হবে না। আমার মনে হয় যে সেই সুযোগ আর পাবে না, নেক্সট টাইম আর কেউ দিবেও না, আর সেই চান্সও কেউ আর পাচ্ছে না। কারণ এই যে ব্যাপক সংস্কারের যে কথাটা আসছে, এইটা দেশের প্রয়োজনের তাগিদেই এই সংস্কারের কথাগুলি আসছে। এই সংস্কার না হলে এদেশে কখনোই ওই দেশ আর গণতন্ত্র মুক্ত, আসলে প্রকৃত মুক্ত হবে না। সেই জন্য আমি মনে করি যে কথাই বোঝা যাচ্ছে সেটা হলো প্রায় কাছাকাছি চলে আসছে লাস্ট ফেজে। আমি আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। হতে হবে এই জন্যে যে কারণ এরা কিন্তু বের হওয়ার চেষ্টা করতেছে, সবাই মিলে প্রতিহত করতে হবে। আর ওই যে কথাটা বলছে লেভেল প্লেয়িং ফিল্ডটা, এটা খুবই জরুরি, এইটাকে নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে যে পুলিশ বদগুলিকে সরাতে হবে, প্রত্যেকটা স্টেশন থেকে সরাই ফেলতে হবে। এবং ওই যেগুলি আপনার যে ডিসি মানে সিভিল প্রশাসনের মধ্যে যেগুলি আছে, যে সমস্ত যারা আছে সেগুলির একদম, এগুলি কিন্তু সব চিহ্নিত, এগুলি কিন্তু লিস্টেড, এগুলি সরাইতে হবে। সব সরাইতে পারবে না, টাকা কিন্তু সরাইতে পারছে, টাকা তো মাটির নিচে গাড়ছে, তারপরে গেছে গিয়ে পালাই ইন্ডিয়া, এখান থেকে মাঝে মাঝে ডলার করে নিয়ে যায়, মাঝে মাঝে ধরাও পড়ে। অর্থাৎ টাকা আছে, টাকা তো ওরা ছিটাবে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়, হয়তোবা শালিখের বেশে। হ্যাঁ, এই যে জীবনানন্দ দাশের যে কবিতা, হয়তোবা শালিখের বেশে, কোনো না কোনো বেশ ধরা এরা কিন্তু আবার আসার চেষ্টা করবে। টাকা আছে তাদের কাছে, সব কিছু মিলে চেষ্টা তারা করবেই। আমরা প্রতিহত করেছি এই ফ্যাসিবাদ নামে হাসিনাকে, আমরা উৎখাত করেছি সবাই মিলে। আবার এই নির্বাচনটা সবাই মিলেই করতে হবে। ধন্যবাদ। এই জায়গাটার মধ্যে আসতে হবে সবাই মিলে নির্বাচনে, ওদেরকে প্রতিহত করতে হবে। আজ এখানেই শেষ করছি। জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, জনাব সরওয়ার তুষার, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ।